আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আজ সকালে পিজি হাসপাতালে পিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর এসব কথা বলেছেন তিনি। আজহারুল ইসলাম আরও বলেছেন, এখানে রাস্তা আটকে সমাবেশের প্রয়োজন করা হয়েছে, জনগণ যেন ভোগান্তিতে না পড়ে। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্ত করে দেয়া হয়। জানাবো, গাজায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে মানুষের ভিড়, ফাঁকা গুলি নিক্ষেপ। দখলদার ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন ধরে কোনো খাদ্য প্রবেশ করতে পারছিল না। সেগুলো অবশেষে ত্রাণ পৌঁছেছে। সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ মানুষ মাসের পর মাস না খেয়ে আছে। তারা খাবার দেখেই তারপর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে ফাঁকা গুলি ছুটতে বাধ্য হয়েছেন ত্রাণ বিতরণকারীরা, খবর এএফপির। তবে নেতানিয়াহুর এই ধরনের ত্রাণ বিতরণ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, এবার প্রথমবার বিশ্ব সংস্থার পাতায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিনিরা। প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০। আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে পৃথক হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অঞ্চলটিতে জমি নিয়ে বিরোধের জেরে পশুপালনকে এবং কৃষকদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। এটি সর্বশেষ আজ স্থানীয় এক সরকারি কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে, খবর এএফপির। জানাবো, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মুসলিম সিনেটরকে সহকর্মীর অশোভন প্রস্তাব তদন্তের দাবি। অস্ট্রেলিয়ান মুসলিম সিনেটর ফাতিমা পাইমান অভিযোগ করেছেন, এক পুরুষ সহকর্মী তাকে পার্লামেন্টের এক অনুষ্ঠান আয়োজনে ওয়াইন খাওয়া এবং টেবিলের উপর নাচার প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই সহকর্মী নেশাগ্রস্ত অবস্থায় ওই মন্তব্য করেছিলেন। ৩০ বছর বয়সী ওই তরুণী সিনেটে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসিকে বলেছে, তোমাকে একটু ওয়াইন খাওয়াই, এরপর তুমি টেবিলের উপর ওঠো এবং নাচো, আমরা দেখি। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আজ সকালে পিজি হাসপাতালে পিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর এসব কথা বলেছেন তিনি। আজহারুল ইসলাম আরও বলেছেন, এখানে রাস্তা আটকে সমাবেশের প্রয়োজন করা হয়েছে, জনগণ যেন ভোগান্তিতে না পড়ে। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্ত করে দেয়া হয়। আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগে রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। এই রায়ের ফলে একটি
মানবতা আবারও দৃশ্যমান হলো, কারণ বাংলাদেশের জামাত নেতা শেখ হাসিনা সরকার অবৈধভাবে দীর্ঘদিন তাকে কারাবন্দী করে রেখেছিল। কারাবন্দী নেতাকর্মীদের শেখ হাসিনা অমানসিক নির্যাতন করতেন। বিনা দোষে অনেক মানুষকে তারা জেল হাজতে রেখেছিলেন। শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। জামাত ছিল সব থেকে বড় ভিকটিম দল। তারা শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে সব থেকে অবহেলিত যে রাজনৈতিক দল ছিল সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বারবার এই বিষয়টিকে জানানো হলেও তাদের নিবন্ধনও শেষ পর্যন্ত বাতিল করে দেয় শেখ হাসিনা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে অবশেষে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা তাদের দলের নিবন্ধন ফেরত পেল, আবার তারা তাদের নেতাকর্মীদেরও মুক্ত করতে পারল। এটি বিশ্লেষণ করে দেখা যায় ক্ষমতা চিরস্থায়ী নয়। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে, সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে ফাঁকা গুলি ছুটতে বাধ্য হন ত্রাণ বিতরণকারীরা। খবর এএফপির। দক্ষিণ গাজার রাফার একটি কেন্দ্রে প্রায় ৩ মাস পর ত্রাণ বিতরণ শুরু করেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হচ্ছে এটি। ত্রাণ নিতে আসা গাজার এক বাসিন্দা আয়মান আবু জায়েদ বলেছেন, আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়েছিলাম, হঠাৎই অনেক মানুষ লাইন ভেঙে ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়েন ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী দল। আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকে। আল জাজিরা লাইভ ব্রডকাস্টে দেয়া তথ্য অনুযায়ী অনেক মানুষ এক জায়গায় ত্রাণের জন্য একত্র হয়েছে। বিশৃঙ্খলভাবে অনেকেই ছুটে বেড়াচ্ছে। জিএইচএফ জানিয়েছে ভিড় এত বেশি ছিল যে তাদের দল একটু পিছিয়ে যায়, পরে সাহায্য বিতরণ স্বাভাবিক হয়। হামাসের সরকার তাদের পক্ষ থেকে বলছে ইসরায়েলের সাহায্য বিতরণ প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় নাকালো ক্ষুধার্ত মানুষেরা সাহায্য পেতে গিয়ে দুঃখজনক দুর্দশা সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সাহায্য সংস্থাগুলো এই ফাউন্ডেশনে ত্রাণ বিতরণের পদ্ধতিকে কঠোর সমালোচনা করেছে। প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাতা তোলার অধিকার পেল ফিলিস্তিনিরা। প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রথমবারের মতো নিজেদের পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিনের প্রতিনিধিরা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ এই ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘ সহ বিশ্ব সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদর দপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেয়া হবে কিনা সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উপস্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল, হাঙ্গেরি, চেক রিপাবলিকান এবং জার্মানি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়েছে। এমন এক সময় ঘটনা ঘটল যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। এদিকে ইসরায়েল হুমকি দিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে পশ্চিম তীর দখল করে নেবে তারা। দখলদার ইসরায়েলি বাহিনী এই কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। নাইজেরিয়ার সংঘর্ষে নিহত ৩০। আফ্রিকা দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলের সাম্প্রতিক দিনগুলোতে পৃথক হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অঞ্চলটিতে জমি নিয়ে বিরোধের জেরে পশুপালক এবং কৃষকদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। এটি সর্বশেষ আজ স্থানীয় এক সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। বেনু রাজ্যের গোয়ার পশ্চিম স্থানীয় সরকার এলাকা চেয়ারম্যান অরমিন তোরসার ভিক্টর এএফপিকে বলেছেন, গত শুক্রবার ২৩ মে ভোর থেকে ২৫ মে পর্যন্ত ৩টি গ্রামে এই হামলা চালানো হয়েছে। তিনি টেলিফোনে আরও জানান, রোববার
আউন্দানা গ্রামে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়াও অন্য একটি গ্রামে আরও ১০ জনের বেশি মানুষ মারা গেছে। আউন্ডোনার বাসিন্দা রুথি ড্যানস্যাম এএফপিকে বলেছে, সেখানে আউন্ডোমায় ২০ জন নিহত হয়েছে। এই গ্রামে ২ বছরের কম বয়সী শিশুদেরও হত্যা করা হচ্ছে। সবচেয়ে খারাপ দৃশ্য হলো একটি শিশুর মুখে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পার্শ্ববর্তী গ্রামে আরও অনেকেই নিহত হয়েছে বলে তিনি জানান। তবে তার কাছে কোনো নির্দিষ্ট হিসাব নেই। ভিক্টর আরও বলেছেন, তিনি অন্যান্য স্থানীয়রা একটি সামরিক ঘাঁটি খুব কাছে দেওয়া বিয়ানা গ্রামে নিহত এক বাবা এবং তার ২ ছেলেসহ ৫ জনকে কবর দিয়েছে। বেনু রাজ্যে পুলিশের মুখপাত্র আনেন সেউয়েস ক্যাথেরিন এলাকায় ২টি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন তার অফিস ২০ জনের নিহত হওয়ার কোনো খবর পায়নি। তিনি আরও জানান, একটি অভিযানে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে এবং ওই পুলিশ সদস্য একটি আক্রমণ প্রতিহত করেছে ও ৩টি মরদেহ পাওয়া গেছে। কী কারণে এই সহিংসতার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে তিবে ভিক্টর তুলানি গবাদি পশুপালকদের উপর সমন্বিত আক্রমণ এর জন্য দায়ী করেছে।